সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা ম্যাডাম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব বাংলা বানানের নিয়ম বা বানান শুদ্ধিকরণ বিষয়ে। বাংলা বানানের আসলে অনেকগুলো নিয়ম আছে, তো সবগুলো নিয়ম তোমাদের মনে রাখা সম্ভব না। আমি সেই নিয়মগুলো থেকে কিছু নিয়ম তোমাদের জন্য বাছাই করেছি, যেগুলো সচরাচর পরীক্ষাতে আসে, এবং এই নিয়মগুলো তোমরা আত্মস্থ করলেই 5টি শব্দের তোমরা শুদ্ধ বানানে 5টি নম্বর পাবে। তো প্রথম নিয়ম আসো, আলি, অঞ্জলি, আবলি বা বলি প্রত্যয়ের ক্ষেত্রে রস্বইকার হবে। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি অঞ্জলি থাকে তাহলে সেই শব্দগুলো আমরা কি করব, রস্বইকার বানানে লিখব। যেমন শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, দেখো অঞ্জলি, অঞ্জলি। তাহলে এই অঞ্জলিগুলো আমরা কি করব, যেহেতু নিয়ম অঞ্জলি থাকলে আমরা কি করব, দীর্ঘইকার রস্বইকার বানানে লিখব। তাহলে এই বানানগুলো আমরা দীর্ঘইকার না লিখে রস্বইকার বানানে লিখব। এরপরে আসো, রূপালি। কি বলেছি, আলি থাকলে, শব্দের শেষে যদি আলি থাকে, যেমন এখানে রূপালি আ আছে, এখানে আ আছে, তাহলে আ লয় রস্বইকারে লি, আলি। তাহলে আলি থাকলে আমরা কি করব, রস্বইকার বানানে লিখব। তবে শব্দটি যদি একটু মনে রেখো, শব্দটি যদি প্রপার নাউন হয় সেক্ষেত্রে আমরা আলি থাকলেও দীর্ঘইকার বানানেও লিখতে পারবো। অর্থাৎ প্রতিষ্ঠান যে বানানে লিখবে সেটিই হবে প্রপার নাউনের ক্ষেত্রে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এইগুলো। তাহলে আমরা এই বানানগুলো অবশ্যই রস্বইকারে লিখব। ঠিক একই রকম কবিতা বলি ইত্যাদি। এরপরে দ্বিতীয় নিয়মে আসো, বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য স, ছ এবং দীর্ঘইকার হবে না। কি বললাম, মনে রেখো, বিদেশি শব্দ, অর্থাৎ শব্দটা যদি বিদেশি হয়। তো বিদেশি শব্দ কোনগুলো, যেমন ধরো মডার্ন, কর্নেল, এগুলো কি বিদেশি শব্দ। তাহলে এই শব্দগুলো আমরা অবশ্যই মূর্ধন্য দেব না, অবশ্যই আমরা মূর্ধন্যযুক্ত বানানে কোনো বিদেশি শব্দ লিখব না। তাহলে এখানে আমরা মডার্ন কি বানানে লিখেছি, মূর্ধন্য দে না লিখে আমরা দন্ত ন দে লিখেছি। কর্নেলও ঠিক একই রকম দন্ত ন দে লিখেছি। ঠিক একই রকম বিদেশি শব্দ মাস্টার, সেমিস্টার, আমরা এগুলো কি ইংরেজি শব্দ। তো বিদেশি শব্দ মানেই শুধু যে ইংরেজি শব্দ তা কিন্তু না, বিদেশি শব্দ বিভিন্ন রকম হতে পারে। আরবি ফার্সি শব্দ হতে পারে, জাপানিজ শব্দ হতে পারে, ওলন্দাজ শব্দ হতে পারে, বিভিন্ন জাতীয় শব্দ আমরা বিদেশি শব্দের মধ্যে পড়ে। তাহলে এই শব্দগুলো যদি মূর্ধন্য স দিয়ে লেখা থাকে তাহলে সেই বানানগুলো শুদ্ধ হবে না। বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা সব সময় মূর্ধন্য স এর জায়গায় কি লিখব, দন্ত স দিয়ে লিখব। যেমন মাস্টার, আগেও আমি ছোটোবেলায় পড়েছি মাস্টার, মূর্ধন্য স দিয়ে বানান লিখতাম। এখন যখন নিয়মগুলো শিখেছি তখন অবশ্যই এই বানানটি আমি আর কখনোই ভুল করি না, যেহেতু এটি বিদেশি শব্দ। সেমিস্টার একই রকম, তোমরা বিভিন্ন সেমিস্টার পরীক্ষা দাও, সেখানেও বানানগুলো আমরা দেখব যে তোমরা নিজেরাও পরীক্ষার খাতায় লেখো সেমিস্টার মূর্ধন্য স দিয়ে বানানে লিখেছ, এখন আর ভুল করবে না, কেননা এটি হচ্ছে বিদেশি শব্দ, সেই কারণে আমরা দন্ত স দিয়ে লিখব। ঠিক একই রকম সালাম, অনেক সময় আমরা স দিয়ে বানান লিখি, অবশ্যই তা লিখব না, এটি বিদেশি শব্দের কারণে কি লিখব, ছ দিয়ে লিখব। আমি যেহেতু নিয়ম যে বিদেশি শব্দে ছ রস্বইকার হবে না, এই কারণে আমরা সালামে দন্ত স দিয়ে লিখছি। এরপরে একাডেমি বানান আমরা আগে কি দিয়ে লিখতাম, দীর্ঘইকার দিয়ে লিখতাম, কিন্তু বিদেশি শব্দ হওয়ার কারণে আমরা দীর্ঘইকার লিখব না, আমরা এখানে কি করব, রস্বইকার বানানে লিখব। 3 নাম্বার, পদের শেষে জিবি বানানের ক্ষেত্রে উভয়টি দীর্ঘইকার হবে। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি জিবি থাকে, এই যে জিবি, যেমন ধরো বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, জীবী আছে, তো তাহলে এই শব্দগুলো আমরা কি করব, দীর্ঘইকার বানানে লিখব। অর্থাৎ সবগুলোই আমরা দীর্ঘইকার দিয়ে লিখব, জিবি যদি কোনো শব্দের শেষে থাকে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে 4 নম্বর সূত্রে আসো। 4 নম্বর সূত্রটা কি, রস্বইকার বা রস্যৌকারের পরে কি হবে, মূর্ধন্য স হবে। যেমন ধরো পরিষ্কার, দেখো তো এখানে কি আছে, পরি, এই যে রস্বই পরি, ই রস্বইকার আছে, তাহলে এর পরে কি বলছে, রস্বইকার থাকলে এর পরে সবসময় মূর্ধন্য স হবে, এটা মনে রাখবে। ঠিক একই রকম আবিষ্কার, আবি, বি কি আছে এখানে,
হ্রস্ব ইকার আছে, তাই না? এই হ্রস্ব ইকারের কারণে এইখানে আমরা মূর্ধন্য স দিয়ে কি লিখেছি, বানানটি শুদ্ধ করে লিখেছি। তাহলে হ্রস্ব ইকার থাকলে আমরা কি করব, হ্রস্ব ইকারের পরে দন্তস্ব না লিখে মূর্ধন্য স দিয়ে লিখব। ঠিক একই রকম আবার হ্রস্ব উকার থাকলেও কি হবে, মূর্ধন্য স হবে। যেমন আয়ুষ্কাল, দেখো এখানে আয়ু, আয়ুতে কি আছে, হ্রস্বও আছে, তাহলে আয়ুতে হ্রস্বও আছে, তাহলে এখানে আমার বানানটা কি হবে, মূর্ধন্য স দিয়ে হবে। আয়ুষ্কাল। পুষ্প, এটাও আমার হ্রস্ব উকার আছে, বানানটা আমরা কি দিয়ে লিখছি, হ্রস্ব উকার দিয়ে বানানটা আছে, এই কারণে আমরা এখানে কি লিখছি, মূর্ধন্য স ব্যবহার করছি। এরপরে আসো 5 নম্বর নিয়ম। স্বরীয় স্বরিয়ার পূর্বে যুক্ত বর্ণে কি হবে, দন্ত স হবে। স্বরীয় এবং স্বরিয়া যদি থাকে তাহলে যুক্ত বর্ণের অবশ্যই দন্ত স আমরা লিখব। যেমন পুরস্কার, যেমন পুরস্কার, তাহলে এখানে কি আছে, পুরো, পুরো, র এর সাথে কি আছে, একটা অ আছে, তাই না? এই অ থাকার কারণে আমরা কি করছি, এখানে দন্ত স ব্যবহার করছি। এই যে কার, স্কার যেটা, সেটা আমরা কি ব্যবহার করছি, দন্ত স ব্যবহার করছি অ থাকার কারণে। যেহেতু আমার সূত্র হচ্ছে স্বরীয় স্বরিয়ার পরে যুক্ত বর্ণ, এই যে যুক্ত বর্ণ আমরা এখানে কি লিখছি, দন্ত স ব্যবহার করছি। ঠিক একই রকম নমস্কার, নম, অ, এখানে অ আছে, এই অ এখানে অ আছে, এই কারণে আমরা নম অ, এই কারণে আমরা কি লিখছি, দন্ত স লিখছি। ঠিক একই রকম তিরস্কার, তিরস্কার ইত্যাদি। এরপরে আসো, সাধারণত বিশেষ্যের ক্ষেত্রে জ ফলা ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো শব্দকে যখন আমরা বিশেষণ থেকে বিশেষ্য করব তখন সেখানে জ ফলা ব্যবহার করা হয়। তবে এখন জ ফলার ব্যবহারটা না করলেও চলে। যেমন ধরো দরিদ্র, দরিদ্র এখানে আমরা বিশেষ্য যখন করছি দরিদ্রকে, তখন হচ্ছে দারিদ্র। এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, মনে রেখো। এই মানে দরিদ্র দারিদ্র এগুলো চলে আসে পরীক্ষাতে, তোমরা একটু মনে রাখো যে দরিদ্র বিশেষ্য করলে হবে দারিদ্র বা দরিদ্রতা, এই বানানটি আমরা মনে রাখবো। কিন্তু কখনোই আমরা দারিদ্রতা লিখব না, দারিদ্রটা একটি অশুদ্ধ বানান, দারিদ্রটা আমরা কখনোই এই বানানটি আমরা কখনোই অশুদ্ধ করে লিখব না। তাহলে দারিদ্রতা হবে না, কি হবে, দরিদ্রতা। ঠিক একই রকম সমর্থ, এটাকে আমরা যখন বিশেষ্য করছি বা নাউন করছি তখন এটি হচ্ছে সামর্থ্য। এরপরে তোমাদের 7 নম্বর নিয়মটা একটু মনে রাখো। দেখো যে নিয়মটা কি, ক খ গ ঘ ক্ষিয় এর আগে অং ধ্বনির জন্য কেবল ও হবে। অর্থাৎ কোনো শব্দে যদি ক থাকে, খ থাকে, গ থাকে, ঘ থাকে, ক্ষিয় থাকে, তাহলে সেই শব্দ যদি যুক্ত বর্ণ, কোনো একটা বর্ণ যদি আমি যুক্ত করি এবং সেই বর্ণটা আমাকে কি করতে হবে, ও লিখতে হবে। অর্থাৎ যুক্ত বর্ণ যদি অং ধ্বনি দিয়ে মানে শব্দটা যদি অং ধ্বনি হয়, অং ধ্বনি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই বর্ণে কি দিব, যুক্ত বর্ণ হিসেবে ও দিব। তাহলে দেখো এই যে বঙ্গ কি আছে, গ আছে, আমি বলেছি ক খ গ ঘ ক্ষিয় থাকলে এর আগের অং ধ্বনির জন্য এই যে বং, এই যে বং উচ্চারণ হচ্ছে, তাহলে বং এর জন্য আমি কি অনুস্বর দিতে পারবো না, আমাকে কি দিতে হবে, ও দিতে হবে, অং ধ্বনি উচ্চারিত হচ্ছে। এবং সাথে কি আছে, গ আছে, ক আছে, খ আছে, যেমন অঙ্ক, চিত্রাঙ্কন, এই যে ক আছে, এই যে শুভাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, এই যে ক আছে, এর সাথে ক্ষিয় দিয়েছি, আবার ক্ষিয় এর আগের ধ্বনি আমরা কি দিব, ও দিব। এবং এটা মনে রাখবে যে ক্ষিয়ের সাথে সবসময় কি হয়, ও ব্যবহৃত হয়। যেমন আকাঙ্ক্ষা যদি আমরা দিই, আকাঙ্ক্ষা বানানটি প্রায় তোমাদের পরীক্ষায় আসে, যে আকাঙ্ক্ষা বানান তোমরা কি করো, সরিয়া কয়াকারে খা, তারপর অনুস্বর দাও, দিয়ে ক্ষিয় দাও, যদিও বানানটা একেবারেই ভুল বানান। এটি তোমরা মনে রাখবে যে ক্ষিয় থাকলে ক্ষিয়ের সাথে সর্বদা কি হয়, ও হয়, এটা মনে রাখবে। এরপরে আরেকটা নিয়ম দেখো, সাধু ভাষার কিছু শব্দের চলিত রূপ ও হবে। অর্থাৎ কিছু শব্দ সাধু ভাষায় আছে, সেগুলো যখন আমরা চলিত ভাষায় রূপান্তর করব, চলিত ভাষায় নিয়ে আসবো, সেগুলো যদি অং থাকে উচ্চারণ, তাহলে সেখানে আমরা সেটা কি করব, অ দিয়ে উচ্চারণ, ও লিখব। যেমন ধরো বাঙালা, হ্যাঁ বাঙালা, এটা হচ্ছে কি
বাঙালা সাধুরূপ, এর চলিত রূপ হচ্ছে বাংলা। আমরা এখানে ও দিয়েছি। ঠিক একই রকম রাঙা, রাঙ্গা সেটা আমরা চলিত রূপ দিয়েছি রাঙা। ঠিক একই রকম লাঙল, লাঙ্গল সেটিকে আমরা চলিত রূপ দিয়েছি লাঙল। বুঝতে পেরেছ নিশ্চয়। এরপরে আসো 9 নম্বর। অনুস্বরযুক্ত শব্দে স্বর ব্যবহার করলে ও হবে। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি অনুস্বর থাকে, এই অনুস্বরের সাথে যদি আমি আরেকটা স্বর ব্যবহার করি, তাহলে সেটার সাথে আমরা কি করব? ও দিব। ওই স্বরের সাথে আমরা কি দেব? ও দিব। যেমন আমি যদি লিখি যে রং, রং, কিন্তু যখন বলবো রঙের, তখন কিন্তু আমি কি করব? ও দিয়ে লিখতে হবে। কেননা এখানে অনুস্বরের সাথে কোনো বর্ণ যুক্ত হয় না, বা অনুস্বর কোনো বর্ণের সাথে যুক্ত করা যায় না, একসাথে যুক্ত করা যায় না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ও দিয়ে লিখতে হবে। তাহলে অনুস্বরযুক্ত শব্দে স্বর ব্যবহার করলে সবসময় কি হবে? ও হবে। এবারে আসো, বিদেশি শব্দে সাধারণত অনুস্বর ব্যবহৃত হয়। শব্দটি যদি বিদেশি শব্দ হয়, মনে রাখবে সবসময় আমরা অনুস্বর দিয়ে লিখব, যেমন ইংরেজি, ব্যাংক, মিটিং ইত্যাদি। এরপরে আসো, অং ধ্বনি যদি শব্দের শেষে থাকে তবে সেক্ষেত্রে বানানে অনুস্বর হবে। এই যে আমি প্রথমেই বলেছি, যেমন রং বানান, ঢং বানান, এগুলো কি অং ধ্বনিযুক্ত, তাই না? তাহলে এই অং ধ্বনি, যেমন রং, অং, দেখো এখানে কি আছে? র, মূর্ধন্য, রয়বিন্দু রয়ের সাথে কি আছে? স্বরেও আছে। তাহলে স্বরেও অনুস্বর অং। তাহলে আবার রং, রং, এখানে রয়ের সাথে কি আছে? অ আছে, তাহলে অং। তাহলে অং ধ্বনি যদি শব্দের শেষে থাকে, তাহলে সেখানে আমরা কি দিব? অনুস্বর ব্যবহার করব। এরপরে আসো কিছু শব্দ দূরত্ব, দূরত্ব বুঝায়, অর্থাৎ ডিস্টেন্স যেটা, এরকম যদি দূরত্ব বুঝায় না, এরকম যদি শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? হ্রস্ব উকার দিব। যে শব্দগুলো দু দিয়ে শুরু হবে কিন্তু সেগুলো দূরত্ব বুঝাবে না, সেগুলো আমরা হ্রস্ব উকার বানানে লিখব। যেমন দূরবস্থা, দুর্নীতি, দু দিয়ে আছে, এগুলো আমরা হ্রস্ব উকার বানানে লিখেছি। তবে এটি মনে রাখবে, তবে দূরত্ব বুঝালে অবশ্যই দীর্ঘ উকার বানানে লিখতে হবে। যেমন দূর, অনেক দূরের কিছু বোঝাচ্ছে, দূরবর্তী, দূরের কিছু বোঝাচ্ছে, অদূর, দূরে দূর নয় এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে দূরবর্তী কোনো কিছু বুঝালে আমরা কি করব? দীর্ঘ উকার বানানে লিখব। এরপরে আসো, অদ্ভুত ও ভূতরে বানান ছাড়া, দুটা বানান তোমরা মনে রেখো, অদ্ভুত এবং ভূতরে, এই দুইটি বানান ছাড়া যদি সব ভূতে আমরা দীর্ঘ উকার দিয়ে লিখব। যেমন অভূতপূর্ব, দেখো অভূতপূর্ব দীর্ঘ উকার বানানে লিখেছি, অভিভূত, আবির্ভূত, বশীভূত ইত্যাদি। তার মানে আমরা অদ্ভুত এবং ভূতরে এই দুইটি বানান আমরা দীর্ঘ উকার দিয়ে লিখব, আর সবগুলো ভূতে আমরা কি করব? অদ্ভুত এবং ভূতরে এই দুটি বানান আমরা হ্রস্ব উকারে লিখব, এবং সবগুলো ভূতেই আমরা কি করব? দীর্ঘ উকার বানানে লিখব। এরপরে আসো আরেকটি নিয়ম, অনুর, অনুপ, অনুদিত, এই কয়েকটি শব্দ ছাড়া বাকি সবগুলো শব্দে কি হবে? হ্রস্ব উকার হবে। মনে রেখো, অনুর, অনুপ, অনুদিত, এই তিনটা শব্দ ছাড়া যদি অনু দিয়ে কিছু থাকে, তাহলে সেগুলো তোমরা হ্রস্ব ইকার বানানে লিখবে। এরপরে নু এবং নু, একটা দন্ত নয় হ্রস্ব উকার আর একটা দন্ত নয় দীর্ঘ উকার। দেখো এটা মনে রাখবে, নুরানি, নূপুর, নূরমহল, ন্যূনতম। নুরানি, আমি আবার বলছি, নুরানি, নূপুর, নূরমহল, ন্যূনতম, এই কয়েকটি শব্দ ছাড়া বাকি সব নুতে তোমরা হ্রস্ব উকার দিবে। এই কয়েকটি শব্দ বাদ দিয়ে বাকি যে শব্দগুলো থাকবে সেগুলোতে তোমরা কি করবে? হ্রস্ব উকার দিবে। ঠিক আছে? এরপরে আসো, এ এবং এ, আমরা কখন এই বানানগুলো এ দিয়ে লিখব এবং কখন এ দিয়ে লিখব। সহজ নিয়ম দেখো, বিদেশি বাঁকা শব্দের উচ্চারণে এ ব্যবহৃত হয়, অর্থাৎ বিদেশি শব্দ যদি বিদেশি শব্দ হয় এবং এগুলো যদি বাঁকাভাবে উচ্চারণ করতে হয়, তাহলে সেগুলো শব্দে কি করব? আমরা এ ধ্বনি দিব। দেখো আমি সহজ করে দিচ্ছি, যেমন যেসব শব্দে এ থাকে
যেসব বিদেশি শব্দ এ দিয়ে শুরু সেগুলোর বানান আমরা সরিয়ে এ দিয়ে লিখব। এ দিয়ে লিখব, যেমন অ্যান্ড, অ্যাকাউন্ট, অ্যাসিস্ট্যান্ট, এগুলো কি এ দিয়ে বানানটা আমরা কি এ দিয়ে শুরু। তাহলে এগুলো আমরা কি বানানে লিখব? এ দিয়ে লিখব। তবে অবিকৃত বা সরলভাবে উচ্চারণে এ ধ্বনি হবে। এটাও সহজ, যেসব ইংরেজি শব্দ ই দিয়ে থাকবে সেগুলো শব্দ আমরা কি করব? অবশ্যই এ কারে লিখব। হ্যাঁ, এ দিয়ে লিখব, এ ধ্বনি দিয়ে লিখব। যেমন ধরো এন্ড, দেখো এখানে কি আছে? ই দিয়ে বানানে আছে। এডিট, আমরা এখানে ই দিয়ে বানানে আছে, তাহলে এটা আমরা কি দিয়ে লিখব? এ দিয়ে লিখব। এরপরে আসো, ইংরেজি বর্ণ এস এর বাংলা প্রতিবর্ণ হবে স, অর্থাৎ কোনো ইংরেজি বানান যদি এস দিয়ে থাকে, শুধু এস দিয়ে থাকে, তাহলে সেটি আমরা বাংলা বানানে দন্ত স দিয়ে লিখব। এবং এস এর সাথে যদি এস যুক্ত হয়, এস এর সাথে যদি SION শন বা TION শন এইসব বর্ণগুচ্ছ থাকে, তাহলে সেই সব বানান আবার তালব্য স দিয়ে হবে। কীরকম? যেমন ফিট বা ফিট, তাহলে দেখো এস দিয়ে আছে, তাহলে আমরা কি করব? এই বানানগুলো দন্ত স দিয়ে লিখব। কিন্তু আবার এস এর সাথে এইস যুক্ত আছে, এস, আমি বলেছি যে এস বা SION যদি থাকে বা TION যদি থাকে, তাহলে সেগুলো বানান আবার তালব্য স দিয়ে লিখতে হবে। যেমন রেজিস্ট্রেশন, এই যে শন, TION আছে। মিশন, এই যে SION আছে, মিশন, তাহলে এগুলো বানান কি হবে? এগুলো বানান তালব্য স দিয়ে হবে। এরপরে আসো পূর্ণ বানান তোমরা সবসময় দৈর্ঘ্য উকার দিয়ে লিখবে। যেমন পূর্ণরূপ, পূর্ণমান, পরিপূর্ণ। বুঝতে পেরেছ? পূর্ণ বানান সবসময় আমরা দৈর্ঘ্য উকার দিয়ে লিখব। কিন্তু পুনঃ বানান যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলো আমরা হ্রস্ব উকার দিয়ে লিখব। যেমন পুনঃপ্রকাশ, পুনঃপরীক্ষা ইত্যাদি। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এরপরে আসো, স্ত্রীবাচক কালী, মনে রেখো, স্ত্রীবাচক কালী, লক্ষ্মী, দেবী, ষষ্ঠী ইত্যাদি শব্দের শেষে দাস ছাড়া অন্য শব্দ যুক্ত হলে দীর্ঘ ইকার দিতে হবে। অর্থাৎ কোনো শব্দের সাথে যদি কালী থাকে, লক্ষ্মী থাকে, দেবী থাকে, ষষ্ঠী থাকে, তাহলে সেই শব্দগুলো যদি দাস শব্দ ছাড়া থাকে, সেই শব্দগুলোর সাথে যদি দাস না থাকে, তাহলে সেই কালী, দেবী, লক্ষ্মীতে আমরা কি করব? দীর্ঘ ইকার দিব। আর যদি দাস থাকে, তাহলে সেখানে আমরা হ্রস্ব ইকার দিব। যেমন ধরো কালীপদে কি আছে? দাস আছে, পদ আছে, দাস কিন্তু নাই। দাস থাকলে আমরা কালী বানানটা হ্রস্ব ইকার বানানে লিখতাম। আর যেহেতু দাস নাই, পদ আছে, অন্য আরেকটা শব্দ আছে, সেক্ষেত্রে আমরা কালী বানানটা কি করছি? দীর্ঘ ইকার দিয়ে লিখছি। ঠিক একই রকম দেবীর সাথে কিন্তু দাস নাই, প্রসাদ আছে, তাহলে এই বানানটা আমরা হ্রস্ব ইকার বানানে লিখব না, দীর্ঘ ইকার বানানে লিখব। নিশ্চয়ই বুঝতে পেরেছ? ঠিক একই রকম লক্ষ্মীপদ ইত্যাদি। লাস্ট নিয়ম মনে রেখো, শিন ধ্বনির জন্য তালব্য স হবে। শিন ধ্বনির জন্য তালব্য স হবে। যেমন এশা, শরীয়ত, সাবান। ঠিক আছে? আবার যে, জাল, জয় ধ্বনির জন্য বর্গীয় জ ধ্বনি হবে। যেমন অজু, আজান, নামাজ। তবে এগুলো বিকল্প বানানেও লেখা যেতে পারে। বর্গীয় জ না দিয়ে অন্তস্থ জ দেওয়া যেতে পারে। আজান বানান অন্তস্থ জ দিয়ে লেখা যেতে পারে। এগুলো দুটোই শুদ্ধ, বিকল্প বানানটাও শুদ্ধ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি যে নিয়মগুলো আলোচনা করেছি সেই নিয়মগুলো তোমরা অবশ্যই খাতায় লিখবে এবং আমার লেকচার শুনবে। আশা করি তোমরা আত্মস্থ করতে পারবে এবং এই নিয়মগুলো মুখস্থ রাখলে এবং চর্চা করলে তোমরা অবশ্যই বাংলা বানানের নিয়মে যে 5টি বানান শুদ্ধ করতে হবে, শব্দ শুদ্ধ করতে হবে, সেই শুদ্ধ 5টি শব্দ তোমরা লিখতে পারবে। তোমাদের সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। ভালো থেকো।